নমস্কার, সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। আজকে ভৌত বিজ্ঞানে আমরা চলতড়িতের 2 নম্বর লেকচার নিয়ে এসেছি। আজকে আমরা শুরু করব রোধের কোনো রোধকের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের সম্পর্ক কিরকম তার উপর আমাদের আলোচনা শুরু হবে। রোধের নির্ভরতা। এক হচ্ছে দৈর্ঘ্যের সাপেক্ষে। কোনো রোধকের রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্যকে এল ধরি আর রোধকে আর ধরি, তাহলে আর প্রপোর্শনাল এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাপেক্ষে রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর proportional 1/a, proportional 1/r square। এই যে আর স্কোয়ারটা লিখলাম, আর স্কোয়ার হচ্ছে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, স্মল আর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। তো আমরা এই দুটো যে সমীকরণ পেলাম, সমানুপাতিক সমীকরণ, সেই দুটোকে একীভূত করে আমরা লিখতে পারি রোধ আর প্রপোর্শনাল দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার এই সমানুপাতিকটাকে যদি আমরা তুলে দেই তখন কি আসে? তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, আর ইকুয়ালস রো ইন্টু L/A। এই যে রো, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এই রোধাঙ্ক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইত্যাদি এর উপর
নির্ভর করে না। এই রোটা হচ্ছে যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হবে, সেই তারের নিজস্ব ধর্ম, তারের উপাদানের নিজস্ব ধর্ম। ইহা পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর নির্ভরশীল। এবার এই সূত্র থেকে আমরা রোধাঙ্কের সংজ্ঞা বা ডেফিনেশনটা দেখব। রোধাঙ্ক, রোধাঙ্কের সংজ্ঞা আসবে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দু প্রান্তের মধ্যবর্তী রোধকেই তার রোধাঙ্ক বলে। এবারে যে রোধাঙ্ক, রোধাঙ্কের একক এসআই একক হচ্ছে ওহম মিটার। ওহম মিটার, এটা নোট ডাউন করে নাও। চলো এবারে আমরা রোধের বিভিন্ন ধরনের যে সমবায়গুলো হয়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, সেটা নিয়ে আলোচনা করি। রোধের সমবায়, তো রোধের সমবায় বলতে আমরা কি বুঝি? রোধের সমবায় হচ্ছে কোনো বর্তনীতে একটা রোধের স্থলে যদি একাধিক রোধ ব্যবহার করা হয়, তাকেই রোধের সমবায় বলে। তো সমবায় সাধারণত দু প্রকার হয়। এক হচ্ছে শ্রেণী সমবায়, দুই সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, দেখো রোধকে আমরা এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে আর বা রোধ। শ্রেণী সমবায়ে কতিপয় রোধ এরকম পরপর পরপর সংযুক্ত থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি যুক্ত আছে, ধরো এর তড়িৎচালক বল ই,
R1, R2, R3 এরকম ভাবে Rn অবধি n সংখ্যক রোধ রয়েছে। ধরো এই বর্তনীতে তড়িৎ প্রবাহ I। এবার সবসময় মনে রাখবে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রত্যেকটা রোধকের ভেতর দিয়ে সেম প্রবাহ মাত্রা যাবে, একই প্রবাহ মাত্রা যাবে। তাহলে এখানে লিখে নাও শ্রেণী সমবায়ে I ধ্রুবক, প্রবাহ মাত্রা I ধ্রুবক। তো দেখো শ্রেণী সমবায়ে আমরা অতটা ডিটেলস আলোচনায় যাব না, আমাদের সাধারণত এখান থেকে নিউমেরিক্যালস সলভ করতে আসে পরীক্ষাতে, তো আমরা তার জন্য প্রয়োজনীয় যেটা সেটা দেখো। শ্রেণী সমবায়ের তুল্য রোধ RS equals R1 plus R2 plus dot 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 Rn। পরপর যতগুলো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে তাদের একদম ডিরেক্ট যে সমষ্টিগত যোগফল তাকেই শ্রেণী সমবায়ের তুল্য রোধ হিসাবে গণনা করা হয়। এবার যদি ধরি R1 সমান R2 সমান R3 সমান ডট ডট Rn সমান R, মানে এক কথায় সমস্ত রোধগুলির মান হচ্ছে একই এবং সেটাকে আমরা R ধরলাম, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ কি হবে? সেক্ষেত্রে তুল্য রোধ RS equals N into R, অর্থাৎ দুটো থাকলে 2R, তিনটে থাকলে 3R এরকম হবে। এবার এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তড়িৎ প্রবাহ মাত্রা I সমান E ডিভাইডেড বাই RS, অর্থাৎ E ডিভাইডেড বাই R1 প্লাস R2 ডট 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 Rn। এবারে চলে আসা যাক রোধের সমান্তরাল সমবায়। তো তুল্য রোধের যে শ্রেণী সমবায়ের তুল্য রোধের নির্ণয়ের সময় আমরা দেখেছিলাম রোধগুলিতে প্রবাহ মাত্রা I কনস্ট্যান্ট ছিল, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে কোনো বর্তনীতে রোধগুলি বা ধারক, পরবর্তীতে তোমরা জানতে পারবে যখন হায়ার ক্লাসগুলিতে উঠবে, তো রোধ বা ধারক যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে এর যেমন I ধ্রুবক ছিল, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সবসময় V বা বিভব প্রভেদ ধ্রুবক হবে। এটা V বা E যেটাই বলো। আর এটা R1, এটা R2, R3, E। n সংখ্যক রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত আছে।
সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ ভি ধ্রুবক। তো এই বর্তনের তুল্যরোধ কি হবে? তুল্যরোধ আর পি হলে ওয়ান বাই আর পি, প্যারালালের জন্য পি নিলাম, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ডট ডট ওয়ান বাই আর এন। এই ফর্মুলাটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, সব ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। আর ওয়ান সমান আর টু সমান আর এন সমান আর হলে আর পি সমান হবে আর বাই এন। তো দেখো এখানে দেখতে পেলে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ, সেই সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর পি যতগুলি ইন্ডিভিজুয়াল রোধ রয়েছে সেটা দেখো তার মান বাই এন। তার মানে কি, যতগুলো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তাদের প্রত্যেকের মানের চেয়ে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কম হবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি ছিল, সবগুলো যোগ ছিল। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ প্রত্যেকটা রোধের আলাদা আলাদা মানের চেয়ে বেশি, আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ প্রত্যেকটা রোধের আলাদা আলাদা মানের চেয়ে কম। এবার দেখো যদি আর ওয়ান ও আর টু সমান্তরালে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তুল্যরোধ আর পি সমান হবে আর ওয়ান আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। এইটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা যে কোনো ধরনের নিউমেরিক্যালস এর রোধ রিলেটেড যদি আসে তো সেটা আমরা সলভ করতে পারবো। আর প্রবাহ মাত্রা আইটা নির্ণয় করতে আমাদের এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেরকম ভাবে করলাম এর ক্ষেত্রেও অনেকটা সেরকমই। আই সমান ই ডিভাইডেড বাই তুল্য রোধ, ই ডিভাইডেড বাই যে মানটা পাবো, এভাবে করে আর পি এর যে মানটা পাবো। চলো নোট ডাউন করে নাও। চলো এবারে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করি। তিন ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল
সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? নিজেরা চেষ্টা করো, না হলে আমি সলভ করে দিচ্ছি। ভিডিওটা পজ করে ট্রাই করো। হলো? এবার মিলিয়ে নাও। দেখো, 10 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা কি জানি, আর প্রপোর্শনাল এল, এখানে দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, তাহলে সরাসরি দৈর্ঘ্যের সাথে রোধ সমানুপাতিক, তাহলে রোধও অর্ধেক হবে। টেন ওহমকে সমান দুভাগ করলে প্রতিটির রোধ 10/2, দ্যাট ইজ 5 ওহম। এবার 5 ওহম পাঁচ ওহম 5 ওহম এদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। তাহলে ফাইনালি এদের তুল্য রোধ কত হবে? সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি সমান, দেখো এটা দুভাবে করা যায়, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, 25/10, দ্যাট ইজ 2.5 ওহম। এটা হচ্ছে একদম নির্ণেয় যে তুল্য রোধ, এটা গেল একভাবে। আর একভাবে কিরকম ভাবে, সেটা হচ্ছে মেন ফর্মুলা দিয়ে 1/RP ইকুয়ালস 1/R1 প্লাস 1/R2, দ্যাট ইজ 2/5। তাহলে আরপি সমান 5/2, দ্যাট ইজ 2.5 ওহম। টেক ডাউন। চলো এবার আর একটা নিউমেরিক্যাল সলভ করা যাক। 6 ওহম রোধের ধাতব তারকে টেনে দ্বিগুণ দৈর্ঘ্যের করলে নতুন রোধের মান কত? ভিডিওটা পজ করে তোমরা নিজেরা একটু চেষ্টা করো, না হলে তো আমি আছি। ডান। একটু মিলিয়ে নাও। দেখো, প্রথমেই আমরা ধরে নেব, ধরি দৈর্ঘ্য এল অন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ অন,
এবার অন্তিম দৈর্ঘ্য L2 সমান 2L1, দ্বিগুণ হলো, এই জন্য অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল E2 সমান নট। দেখো আমরা টেনে লম্বা করেছি, তাই জন্য দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে, কিন্তু আয়তন তো সেমই থাকবে। হ্যাঁ, তো সেই কারণের জন্যে আয়তন V1 সমান V2। এবার V1 সমান A1 L1, V2 সমান A2 L2। এবার A2 সমান A1 L1 বাই L2, A1 L1 আর L2 এর মান পেয়েছিলাম 2L1, তাহলে A2 সমান হচ্ছে A1 বাই 2। তো এবার দেখো প্রথম যে রোধ ছিল সেই রোধ R1 সমান রো ইন্টু L1 বাই A1 সমান 6 ওহম, 1 নম্বর সমীকরণ। R2 সমান রো ইন্টু, প্রথমেই বলেছিলাম রোধাঙ্ক বা রো এটা কিন্তু সেমই থাকবে, কারণ এটা উপাদানের উপর নির্ভর করে, দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নয়। L2 বাই A2, 2 নম্বর সমীকরণ। এখন 2/1 করে পাই। R2 বাই R1 সমান রো রো কাটা যায়, L2 বাই A2 ডিভাইডেড বাই L1 বাই A1। R2 বাই R1 এর মান 6 ওহম সমান L2 এর জায়গায় আমরা লিখতে পারি L2 A1 বাই L1 A2। তো দেখো L2 এর জায়গায় আমরা লিখতে পারি 2L1 A1, L1 A2 এর জায়গায় লিখতে পারি A1 বাই 2, L1 L1 মারা যায়, A1 A1 মারা যায়, এই 2 উপরে যায়, 2 গুণ 2। সুতরাং নতুন রোধ R2 সমান 6 ওপাশে চলে যাবে, 6 ইন্টু 2 to the 4, দ্যাট ইজ R2 এর মান 24 ওহম। এটা হচ্ছে আনসার। এটা নোট ডাউন করে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবারে আমরা দেখব তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্র, প্রথমেই 1 নম্বর প্রবাহ মাত্রা, মানে প্রবাহ মাত্রার সাথে প্রবাহিত তাপের কি সম্পর্ক। কোন পরিবাহীর রোধ ও প্রবাহের সময় অপরিবর্তিত
আঁকলে কোনো পরিবাহীর রোধ ও প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপের মান তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপকে যদি আমরা হিট এইচ ধরি তাহলে সেটা প্রপোর্শনাল টু আই স্কোয়ার। যখন রোধ আর এবং সময়টি স্থির বা ধ্রুবক। ডান। এবারে উৎপন্ন তাপের সাথে রোধের সম্পর্ক এই একইভাবে লিখতে হবে। সেটা হচ্ছে কোন পরিবাহীর প্রবাহ মাত্রা ও সময় অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। That is H proportional R। কখন? যখন I আর T ধ্রুবক বা স্থির। এবার হচ্ছে সময়ের সাথে সম্পর্ক। যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ চলবে তত বেশি তাপ উৎপন্ন হবে। জেনারেল লজিক। কোন পরিবাহীর প্রবাহ মাত্রা ও রোধ অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়কালের সমানুপাতিক। অর্থাৎ H প্রপোর্শনাল T। কখন? যখন I আর R স্থির। এবারে তিনটে সমানুপাতিক সমীকরণ থেকে আমরা যদি মাগাপ করি তাহলে আসে H প্রপোর্শনাল I স্কোয়ার আর T। এর থেকে লেখা যায় H সমান J ইন্টু I স্কোয়ার আর T। এই জেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয়
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যার মান 4.2 জুল পার ক্যালোরি। জুল এককে H equals I square RT। আর ক্যালোরি এককে H equals I square RT divided by 4.2. This is joule, this is calorie। চলো এটা নোট ডাউন করে নাও। এবারে আমরা তড়িৎ ক্ষমতা দিকে ধাবিত হব, যেটা মাধ্যমিকের সাপেক্ষে অন্যতম ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল একটা টপিক। চলো শুরু করা যাক। তড়িৎ ক্ষমতা। কোনো যন্ত্রের সময়ের সাপেক্ষে তড়িৎ শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলে। সাধারণত ক্ষমতাকে আমরা পাওয়ার দ্বারা ডিনোট করি এবং সেটাকে পি বলে আমরা চিহ্নিত করি। তো সেই তড়িৎ ক্ষমতা পি সমান, এর তিনটে সূত্র আছে, একদম কণ্ঠস্থ করে ফেলতে হবে। পি সমান আই স্কোয়ার আর সমান পি সমান ভি আই সমান আই স্কোয়ার আর সমান ভি স্কোয়ার বাই আর। This is very, very, very important. এর এসআই ইউনিট হচ্ছে ওয়াট, যেটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট। 1 মেগাওয়াট সমান 10⁻6 ওয়াট। এবার একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, যেটা হচ্ছে
কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা, যেটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটিও বলা হয়। কিলোওয়াট আওয়ার বা বিওটি। এর সংজ্ঞাতে আমরা লিখতে পারি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যতটা তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি, যার এটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ফর্ম, যার ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বলে। অন বিওটি সমান 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 into 10⁶ watt. Hope you all understand and have a screenshot or take down this. চলো এবারে এর উপর ভিত্তি করে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করি। কোনো বাড়িতে 4টি 60 ওয়াট বাল্ব ও 2টি 80 ওয়াটের পাখা দৈনিক 5 ঘন্টা করে চলে। 1 ইউনিট বিদ্যুতের মূল্য কত টাকা দেওয়া ছিল এখানটায়? 4 টাকা হলে
মাসিক খরচ কত? 1 মাস সমান 30 দিন ধরে এগোবো আমরা। তো চলো নিজেরা করার চেষ্টা করো। চলো সলভ করা যাক। প্রতিদিন ব্যবহৃত তড়িৎ শক্তি। 4টে 60 ওয়াটের বাল্ব, 4 × 60 প্লাস 2টো 80 ওয়াটের পাখা, 2 × 80, এটা প্রতিদিন চলছে 5 ঘন্টা করে। এত ওয়াট, দ্যাট ইজ 2 কিলোওয়াট আওয়ার। এটাকে 2 BOTও ধরা যায়। সুতরাং মাসিক খরচ 2 কিলোওয়াট আওয়ার প্রতিদিন গুণ, মাসিক যেহেতু 30, গুণ 1 ইউনিট বিদ্যুতের মূল্য 4, 4, 8, 13, 24, 240 টাকা। নোট ডাউন দিস। চলো এবারে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এর সলিউশন দেখব। তাহলে কোশ্চেন হচ্ছে, কোনো বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বুঝো? তো কোনো বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট এবং 100 ওয়াট বলতে বোঝায় যে ওই বাতিটি যদি কোনো বর্তনীর বিভব প্রভেদ 220 ভোল্ট যদি হয়, তার সাথে যদি যুক্ত থাকে, তাহলে বাতিটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে। হ্যাঁ, 22 ভোল্ট 100 ওয়াট এর বাল্ব বলতে বোঝায় বাতিটি বা বাল্বটি 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত
বর্তনীতে সংযুক্ত করলে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং ইহা প্রতি সেকেন্ডে 100 জুল করে তড়িৎ শক্তি ব্যয় করবে। এটা লিখে দিলেই তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। Take down this. আরো একটা এই সেম কোশ্চেন থেকে আরো একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই রেটিং দেওয়া থাকলো, এবার বললো বাল্বের রোধ ও সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো দেখো আমরা একটা সূত্র দেখেছিলাম, সেটা হচ্ছে P সমান VI সমান I স্কোয়ার R সমান V স্কোয়ার বাই R। তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমাদের দেওয়া আছে ভোল্ট বিভব প্রভেদ 220 আর পাওয়ার P সমান 100। আমাদের নির্ণয় করতে হবে R সমান হট, I সমান হট। তো P সমান V স্কোয়ার বাই R, তাহলে R সমান V স্কোয়ার বাই P। 220 গুণ 220 ডিভাইডেড বাই 100, 22 484 ওহম। Am I right? Yes, 484 ওহম। আর প্রবাহ মাত্রা আইটা যদি নির্ণয় করতে হয়, তো দেখো ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, আই বার করবো। পি সমান ভি আই, দ্যাট ইজ আই সমান পি বাই ভি, দ্যাট ইজ পাওয়ার হচ্ছে 100 বাই ভি হচ্ছে 220, 10 বাই 22, 0.454 অ্যাম্পিয়ার। দেখো এটা ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে। Take down this. এবারে আমরা এই টপিকের লাস্ট নিউমেরিক্যাল সলভ করব। দুশো 20 ভোল্ট 60 ওয়াট অ্যান্ড 110 ভোল্ট 60 ওয়াট, দুটি বাতির রোধের অনুপাত কত? দুটো বাতির রেটিং ভোল্টেজ এবং রেটিং পাওয়ার দেওয়া আছে, এদের মধ্যে রোধের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। কেমন? We know P সমান V স্কোয়ার বাই R, that is R সমান V স্কোয়ার বাই P। এখানে V1 আছে 220 ভোল্ট, P1 আছে 60 ওয়াট, V2 আছে 110 ভোল্ট,
পিওন আছে 60 ওয়াট। তাহলে R1 সমান V1 স্কোয়ার বাই পিওন, R2 সমান V2 স্কোয়ার বাই P2, now R1 by R2 equals এবার দেখো 220 বাই 111 এর হোল স্কোয়ার 2 স্কোয়ার দ্যাট ইজ 4, তার মানে R1 is to R2 equals 4:1. This is the answer. Take down this. তো চলো এবারে আমরা যে ঘরে যে বৈদ্যুতিক বাতিগুলি জ্বালাই তার সাধারণত তিনটে ভাগ আছে। এক হচ্ছে ভাস্বর বাতি, 2 সিএফএল বাতি এবং 3 এলইডি বাতি। ভাস্বর সিএফএল ও এলইডি বাতির তুলনামূলক আলোচনা। দেখো অনেক সময় এই তিনটে বাতির 2 নম্বরের কোশ্চেন আসে, এই তিনটে বাতির মধ্যে যে কোনো দুটো বাতি দিয়ে বলে যে ভাস্বরের থেকে সিএফএল এর কি উপযোগিতা বেশি কেন, বা ভাস্বর থেকে এলইডির উপযোগিতা বেশি কেন, বা সিএফএল থেকে এলইডির উপযোগিতা বেশি কেন। তো আমাদের দুটো পয়েন্ট যদি আমরা মনে রাখি তা যে কোনো কম্বিনেশনের কোশ্চেন যদি আসে আমরা আনসার করতে পারবো। প্রথমে হচ্ছে নাম্বার 1, ব্যয়িত শক্তি। সব থেকে বেশি শক্তি ব্যয় করে ভাস্বর, তার থেকে কম করে সিএফএল, তার থেকে কম করে এলইডি, এবং যে যত শক্তি কম ব্যয় করবে সে তত বেশি সাশ্রয়ী বৈদ্যুতিক ভাবেও এবং অর্থনৈতিক ভাবেও। তো দেখো ভাস্বর বাতি ব্যয়িত তড়িৎ শক্তির 2% দৃশ্যমান আলোতে পরিণত করতে পারে। ভাস্বর বাতি 2%, কমপ্লেক্স ফ্লুorescence ল্যাম্প বা সিএফএল বাতি ব্যয়িত শক্তির 7 to 9% দৃশ্যমান আলোতে পরিণত করতে পারে। and our এলইডি ল্যাম্প, এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এলইডি বাতি ব্যয়িত তড়িৎ শক্তির 4 to 18% দৃশ্যমান আলোতে পরিণত করতে পারে। এটা গেল তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তির কত শতাংশ আলোতে পরিণত করতে পারে সেটা। আর 2 নম্বর অ্যাসপেক্টটা হচ্ছে লাইফ টাইম বা জীবনকাল।
যেটা ভাস্বর বাতির জন্য হচ্ছে সাধারণত 1000 ঘন্টা, সিএফএল বাতির জন্য সেটা হচ্ছে 10,000 ঘন্টা, আর এলইডি এর জন্য সেটা 30,000 টু 50,000 ঘন্টা। তো এই দুটো টপিক একদম ডি2 কণ্ঠস্থ করে নিতে পারলে আমাদের 2 নাম্বার পাক্কা। নোট ডাউন করে নাও। দেখো, আমরা তাহলে আজকের যে টপিকগুলো আলোচনা করলাম তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের বাকি থেকে গেছে, সেটা হচ্ছে ফিউজ তার কি এবং ফিউজ তারের কার্যনীতি। তো দেখো, ফিউজ তার হচ্ছে সীসা এবং টিন, যেখানে সীসায়ের পরিমাণ হচ্ছে 75%, সীসা বা লেড বলা হয় যাকে। তো ফিউজ তার কি এটা আমি আর লিখছি না, তোমরা নিজেরা নোট ডাউন করে রাখো আমি যেভাবে বলছি। ফিউজ তার কি? ফিউজ তার কোনো গৃহস্থলীর গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে শ্রেণীতে সংযুক্ত চীনামাটির হোল্ডারে লাগানো সীসা 75%, টিন 20% এর তৈরি এক সংকর ধাতু নির্মিত একটি তার, যাকে ফিউজ তার বলা হয়, যেটা গৃহস্থলীর বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশকে অতিরিক্ত তড়িৎ প্রবাহের ক্ষতিকর দিক থেকে রক্ষা করে, তাকে ফিউজ তার বলা হয়। এবার ফিউজ তারের কার্যনীতি, তো ফিউজ তারের কার্যনীতি হচ্ছে এটা গৃহস্থলী বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত থাকে, আর ফিউজ তারের রোধ থাকে অতি উচ্চ এবং গলনাঙ্ক থাকে নিম্ন। ধরো কোনো কারণবশত যতটা আমাদের একটা টিভি বা ধরো একটা বৈদ্যুতিক বাতি বা পাখা, যে কোনো যন্ত্রাংশে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তির দরকার হয়, তার থেকে যদি বেশি পরিমাণে প্রবাহিত যদি হয়ে যায়, তখন সেই যন্ত্রাংশটা জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়। তো কি করা হয়, ধরো মেন যে লাইন, সেই লাইন থেকে কারেন্ট ইলেকট্রিসিটি এনে যেখানটায় আমাদের মেন সুইচটা যেখানে বসানো হয় সেখানে, বা ঘরের যে কোনো বোর্ডগুলোতেও দেখবে ফিউজ লাগানো থাকে, তো সেখানটাতে একটা উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট একটা সীসা ও টিনের তৈরি সংকর ধাতুযুক্ত একটা তার দেওয়া থাকে। সেই তার হয়ে তড়িৎ প্রবাহটা আমাদের ঘরে প্রবেশ করে। তো ওই তারে যখনই একটা নির্দিষ্ট মানের থেকে বেশি তড়িৎ যখন প্রবাহিত হয়, তখন ওর গলনাঙ্ক খুবই নিম্ন কিন্তু রোধ বেশি। এবার রোধ যদি বেশি থাকে তাহলে তাদের তাপ বেশি উৎপন্ন হবে, এবং সাথে সাথে যেহেতু গলনাঙ্ক নিম্ন, ওই তারটা গলে যাবে। যদি একটা নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ যদি প্রবাহিত হয়, তাহলে ওই ফিউজ তারটা গলে গেল, এবং তাতে কি হলো, শ্রেণী সমবায় যুক্ত, এবার সে বিদ্যুৎ প্রবাহের যে পথটা সেটা বাধাপ্রাপ্ত হলো, তাই জন্য সেটা আমাদের গৃহস্থলীর বর্তনীতে সেই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহটা ঢুকতে পারলো না, ফলে আমাদের বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো সুরক্ষিত থেকে গেল। তো এটা নোট ডাউন করে নাও। তো আমাদের ক্লাস আজকে এখানেই আমরা সমাপ্ত করছি। সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমরা পরবর্তী ক্লাসে তড়িৎচুম্বকীয় আবেশ থেকে শুরু করে ফ্লেমিং এর নিয়ম, অ্যাম্পিয়ারের সূত্র, এসবগুলো কমপ্লিট করে আমরা চলতড়িৎ অধ্যায়টা আমরা শেষ করে দেবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, গুড বাই।